সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য সংলাপে। আপনাদের সাথে আছে আমি ডক্টর মনি চৌধুরী। দর্শক, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, কণ্ঠস্বরের পরিবর্তন, এর কারণ এবং এর প্রতিকার। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শেখ হাসানুর রহমান, ডিভিশন হেড ল্যারিঙ্গোলজি অ্যান্ড ভয়েস ডিভিশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। চলুন দর্শক কথা বলে আমাদের আজকের অতিথির সাথে। তবে তার আগে আপনাদের আরেকটি কথা বলে দিতে চাই যে এই অনুষ্ঠানটি কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, তাই আপনাদের যে কোনো স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন ফোন করে আমাদের দর্শক আমাদেরকে করতে পারেন। সেই প্রশ্নের উত্তর আমাদের কনসালটেন্ট দিবেন। আর আমাদের স্ক্রিনে কিন্তু সে নাম্বারটি দেখানো আছে, যে নাম্বারে আপনি ফোন করতে পারেন। চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। স্যার, আপনি তো আমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনি জানেন যে কণ্ঠস্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটা ব্যক্তিত্ব প্রকাশ করে, এবং এই কণ্ঠস্বরের একটু পরিবর্তন হলেও আমরা কিন্তু ওয়ারিড হয়ে যাই। শুধু সেটাই না, এই কণ্ঠস্বরের পরিবর্তনের পেছনে কিন্তু একটু কঠিন কোনো রোগও থাকতে পারে, সো বা দেখা গেল যে কিছুই না, শুধুমাত্র ওভার ইউজের জন্য হতে পারে। তো সার্বিক বিষয়টা আপনার কাছ থেকে একটু জানবো আজকে। শুরুতে একটু শুনে নেব যে কি কি কারণে কণ্ঠস্বরের পরিবর্তন হতে পারে। আসলে আপনি ঠিকই বলেছেন, কণ্ঠস্বর মানুষের ব্যক্তিত্বকে প্রকাশ করে। কণ্ঠস্বর দিয়ে অনেকে দেশ জয়, বিশ্ব জয়ও করেছেন। আবার কণ্ঠের কারণে আমরা জানি অনেক শিল্পী, তাদের কণ্ঠের কারণেই তারা বিশ্ববিখ্যাত। তো অবশ্যই কণ্ঠ খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্যই। তো এর বিভিন্ন কারণে কণ্ঠস্বরের পরিবর্তন আসতে পারে। একটা যদিও খুব বেশি কমন না, জন্মগতভাবেও হতে পারে। একটা শিশু জন্ম থেকেই তার কণ্ঠস্বরের পরিবর্তন নিয়ে আসতে পারে। আর পরবর্তীতে এটা আমরা বলি অ্যাকোয়ার্ড, বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন রোগের কারণে হতে পারে, ওভার ইউজের কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। যেমন ধরি আমরা টিচার্স, তাদের অনেক কথা বলতে হয় অনেক সময়, বিশেষ করে প্রাইমারি স্কুল টিচার্স। তারা প্রতিদিন কয়টা ক্লাস নেবেন, কতক্ষণ ধরে ক্লাস নেবেন, এই ধরনের কোনো প্রোগ্রাম করা থাকে না। ফলে অনেক সময় টিচারের সংকটের কারণে ওদের বেশি ক্লাস নিতে হয়, বেশি কথা বলা লাগে। আবার কেউ কেউ অভ্যাসগত কারণে কিছু কথা বেশি বলে থাকেন, তাদের ক্ষেত্রে কণ্ঠস্বরের পরিবর্তন হতে পারে। প্রফেশনাল কারণে, যেমন টিচার্স বললাম, পলিটিশিয়ানস, হকার্স, এরকম ভয়েসটাকে যারা একটু বেশি যারা পাবলিক কমিউনিকেশন যাদের বেশি থাকে, বেশি কথা বলতে হয়, তাদের অনেক সময় কণ্ঠস্বরের পরিবর্তন আসতে পারে। কিছু ডিজিজের কারণে হতে পারে, যেমন আপনি বললেন যে একটা এর পিছনে কোনো মারাত্মক রোগও থাকতে পারে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তির কণ্ঠস্বরের পরিবর্তন 2 সপ্তাহের বেশি হয়ে থাকে, আমরা তাদেরকে বলি অবশ্যই আপনি একজন ইএনটি স্পেশালিস্টকে দেখাবেন। আপনার কণ্ঠনালীর মধ্যে, স্বরনালীর মধ্যে, অর্থাৎ ভোকাল কর্ডে বা এর আশেপাশে কোনো রকমের ডিজিজ আছে কিনা। বিশেষ করে আমরা বলি যে ক্যান্সার একটা মারাত্মক রোগ হতে পারে এখানে, যারা বেশি স্মোকিং করেন বা অন্যান্য কারণেও হতে পারে। আবার অনেক সময় ওভার ইউজের কারণে ভোকাল কর্ডে পলিপ, নোডিউল, বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে। ভাইরাল ডিজিজ, আমরা বলি মাল্টিপল প্যাপিলোমা ল্যারিংস, বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে সাধারণত। আমরা আগে অনেক বেশি পেতাম, এখন ইদানিং একটু কম পাওয়া যাচ্ছে। বিভিন্ন হেলথ হাইজিন বিভিন্ন কারণে একটু কমে গেছে। এই ধরনের বিভিন্ন কারণে ডিজিজের পরিবর্তন আসতে পারে। এন্ডোক্রাইন ডিজিজ, যেমন অনেকে আগে আমরা বেশি বলতাম যে থাইরয়েডের কারণে ডিজিজ হতে পারে, হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড হরমোন যদি কম প্রডিউস করে থাকে, সেক্ষেত্রে যদি সিভিয়ার হাইপোথাইরয়েডিজম থাকে, সেক্ষেত্রে ভোকাল কর্ডে কিছু পরিবর্তন আসতে পারে, সেখানে হইতে পারে। অথবা চিকিৎসার কারণে অনেক সময় সার্জারির কারণে কমপ্লিকেশন হিসেবে হইতে পারে। ক্যান্সার, থাইরয়েড ক্যান্সারের জন্য বা নেক ক্যান্সার, ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, বিভিন্ন কারণে কণ্ঠস্বরের পরিবর্তন আসতে পারে। জি স্যার, প্রথমে আপনি যেটা বলছিলেন যে যারা টিচার আছেন অথবা স্টুডেন্ট যারা ভয়েসটাকে বেশি ইউজ করছেন, বা পলিটিশিয়ান যাদেরকে দীর্ঘ সময় কথা বলতে হয়, তারা যদি চায় যে না আমি ভয়েসের এই পরিবর্তনটা না আসুক, তাহলে কি কি সতর্কতা অবলম্বন করতে পারে বা কি কি স্টেপ তারা নেবেন? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টিচার্স যদি আমরা বলি, আমরা একটু বলেছিলাম যে ধরেন ইউনিভার্সিটির টিচার, অনেক ক্ষেত্রে দেখা যায় সপ্তাহে 2-3টা ক্লাস নেওয়া লাগে, তাদের হয়তো কণ্ঠের উপরে অতটা প্রেশার পড়ে না। বাট একজন প্রাইমারি স্কুল টিচার বা যেখানে টিচার সংকট আছে, হাই স্কুল টিচার, যারা প্রতিদিন 5টা-6টা করে ক্লাস নিতে থাকেন, একটার পর একটা ক্লাস, 2টা ক্লাসের মাঝখানে গ্যাপ থাকে না, এই ধরনের যদি হয়ে থাকে, তাইলে তাদের ছোট বাচ্চাদের যারা ক্লাস নেন তাদেরকে তো এমনিতেই, বিশেষ করে ছোট বাচ্চাদের, প্রাইমারি স্কুলে বাচ্চারা হয়তো বেশি দুষ্টামি করে, তাদেরকে কন্ট্রোল করার জন্য একটু উচ্চস্বরে কথা বলা লাগে, এই জিনিসগুলা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের টিচারদের প্রতি বা ওই ইনস্টিটিউটের প্রতি আমাদের কিছু উপদেশ থাকবে। সেটা হলো যে একজন টিচার টানা 40 মিনিটের বেশি যেন ক্লাস না নেন, এবং 2টা ক্লাসের মাঝখানে যেন মিনিমাম
15 মিনিট গ্যাপ থাকে মিনিমাম। তো একটা ক্লাস নিয়েই একটা ক্লাস থেকে বের হওয়ার আগে আরেকটা ক্লাসে ঢোকার জন্য রেডি হয়ে বসে থাকেন। এটা ভয়েসের উপরে, কণ্ঠনালীর উপরে, ভোকাল কর্ড বলি আমরা, ভোকাল কর্ডের উপরে অতিরিক্ত প্রেশার পড়ে যায়। 1 2 নম্বর হলো যে একটা ক্লাসের ভিতরে 40 মিনিটের ভিতরেই বলে আমরা ভয়েস ন্যাপ একটু একটু করে রেস্ট নিতে হয়। যেমন ধরেন 5 মিনিট ক্লাস নেওয়ার পরে হয়তো আধা মিনিট এক ঢোক পানি গিললেন, বা ওদের কাউকে আমরা বলি স্টুডেন্টস পার্টিসিপেশন, ছাত্রদেরকে ক্লাসে অংশগ্রহণ করানো। যে বাইলেটারাল পার্টিসিপেশন যদি না হয়, দ্বিপক্ষীয় পার্টিসিপেশন যদি না হয়, তাহলে ক্লাসের পড়াশোনার কোয়ালিটিও আমরা বলি আজকে এডুকেশনে বলি যে বাইলেটারাল যেন হয়, ইন্টারঅ্যাক্টিভ ক্লাস যেন হয়। তো স্টুডেন্টদেরকেও মাঝে মধ্যে পার্টিসিপেট করাইলে তখন টিচারের কণ্ঠের উপরে প্রেশারটা কম আসে, 1 নম্বর। 2 নম্বর 3 নম্বর হলো আমরা যদি বেশি বেশি পাওয়ার পয়েন্ট ইউজ করি তাহলে আমাদের কথা কণ্ঠস্বরের ইউজটা কিছুটা কমে আসবে, সেটা বেশি ইফেক্টিভও হয় ক্লাস। আমরা বলি ক্লাসের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ পর পর সিপস অফ ওয়াটার, 1 ঢোক 2 ঢোক পানি গিলার জন্য। এটা হয় কি ভোকাল কর্ডে যে হাইড্রেশনটা মেনটেন হয়, ভোকাল কর্ড অনেক সময় বেশি সময় লম্বা সময় কথা বলতে বলতে ভোকাল কর্ডে ডিহাইড্রেশন হয়ে যায়, সেই ভোকাল কর্ডের ডিহাইড্রেশন পরিহার করে চলা। আর বলি আমরা ক্লাসে যদি সম্ভব হয় মাইক্রোফোন ইউজ করা, লাউড স্পিকার, যেটা কণ্ঠের উপরে প্রেশার কম পড়ে। আমার ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, এখন আমি যে পিছনের বেঞ্চের স্টুডেন্টকে শোনানোর জন্য কথা বলতে হয়, অনেক স্ট্রেস, হ্যাঁ কথা অনেক শাউট করা লাগবে, ভোকাল কর্ড অনেক স্ট্রেস পড়বে, সেই জন্য লাউড স্পিকার ইউজ করা। আর এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাইলে হয়তো টিচারদের কণ্ঠের উপরে প্রেশার কম পড়বে। স্যার আমাদের এই কণ্ঠস্বরের পরিবর্তনে অনেক প্রশ্ন আছে, আমি জানবো আপনার কাছ থেকে, তবে আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা মোড়কর নইপুর গ্রাম থেকে বলছি। জি, আমি আজকে প্রায় 5-6 মাস যাবত সুপারভাইজারে চাকরি করছি। তো এখানে অনেক ছেলে মেয়ে আছে যারা আপনি মনে করেন কাজকর্ম করে, তাদের সাথে চিল্লাফাল্লা করতে হয়। এখন আমার আগের কণ্ঠস্বরটা যেরকম ছিল এখন কিন্তু নাই, আমার কণ্ঠস্বরটা আপনি মনে করেন মেইলি ছিল, এখন প্রায় মানে ছেলেদের কাছাকাছি চলছে। এখন স্যার আমার কি করণীয় আছে বা কি করতে পারি? ধন্যবাদ দর্শক, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা বলতেছিলাম একটু আগে যে টিচারদের ক্ষেত্রে, শুধু টিচার না, যে কোনো কারোই ভয়েস ওভার ইউজ বা মিস ইউজ যদি হয়ে থাকে, ওভার ইউজ মানে হলো আমার যতটা কথা বলার সামর্থ্য আছে আমার ভোকাল কর্ডে তার থেকে বেশি কথা বলা। আর মিস ইউজ যেমন আমার কথা যেভাবে বলার কথা আমি তার থেকে জোরে কথা বলি। শাউটিং করা তো আমরা আসলে মানে স্বাস্থ্যগতভাবে কখনোই অ্যালাউড না। দর্শক যে প্রশ্নটি করলেন যে উনি বললেন যে ওনাকে অনেক শাউটিং করা লাগে, শাউটিং করা লাগে, প্রশ্নের উত্তরটা আসলে আগেই দিয়ে দিয়েছেন যে ওনাকে একটু ভয়েস রেস্ট করতে হবে, উনি দরকার হলে যদি কথা বলতে মাইক্রোফোন ইউজ করতে পারেন তাহলে তো খুবই ভালো, আর যদি নাও পারেন সেটাও একটু গ্যাপ দিয়ে কথা বলা। যেমন ধরেন কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে একজন ওনার মতো লোক হয়তো কেউ একজন যদি 12 ঘন্টা ডিউটি করে থাকে তাহলে তার ভয়েসের উপরে বেশি প্রেসার পড়বে। তবে স্যার একটা বিষয় আপনি কিন্তু বলেছেন যে 2 সপ্তাহের বেশি যদি কারো ভয়েসটা পরিবর্তন থাকে একটু ইএনটি স্পেশালিস্ট দেখিয়ে নেওয়াটা, ভোকাল কর্ডটা পরীক্ষা করে নেওয়া ভালো। আমি বলবো যে দর্শক আপনার যেহেতু এই সমস্যা হচ্ছে এবং দীর্ঘদিন ধরে একটু চেক করে নেওয়াটা কিন্তু ওনার জন্য ভালো। আর প্লাস আমরা যেটা বললাম মাঝে মধ্যে ভোকাল কর্ডের হাইড্রেশন মেইনটেইন করা। আপনি সবসময় আপনার সাথে একটা ছোট পানির বোতল রাখবেন, কিছুক্ষণ পর পর 1 ঢোক, বেশি না, বেশি পানি খেতে গেলে তো আপনারা আবার ওই পারবেন না, 1 ঢোক 2 ঢোক করে পানি কিছুক্ষণ পর পর আপনি নেবেন যাতে গলাটা ভিজা ভিজা থাকে। যখন আপনার সর্দি কাশি ঠান্ডা জ্বর এগুলো থাকে ওই সময় আপনি ডিউটি থেকে বিরত থাকবেন, কারণ ভোকাল কর্ডের ইনফ্লামেশন, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফ্লামেশন অবস্থায় যদি আপনি ভয়েস ওভার ইউজ মিসইউজ করেন তাহলে ভোকাল কর্ড বেশি এফেক্টেড হয়। জি স্যার, আমার পরবর্তী প্রশ্নটা এটাই ছিল যে আমরা সবচেয়ে যে কমনলি দেখি যে টেম্পোরারি ভয়েসটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার কারণটা হচ্ছে এই জ্বর ঠান্ডা কাশি থেকে হয়। তো সেটাতে ওই সময়টাতে কি করণীয় আছে? ওই সময়টাতে ভোকাল কর্ডকে রেস্ট দিতে হবে। ধরেন আপনি সিম্পলি আমরা যদি বলি আমার হাতে ব্যথা, ওই সময় আমার হাতটাকে যদি আমি রেস্ট না দিয়ে ইউজ করতে থাকি তাহলে এই ব্যথাটা আরো বাড়বে। ওই সময় ভোকাল ঠান্ডা সর্দি কাশির সময়, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের সময় ভোকাল কর্ড ইনফ্লেমড থাকে, ফ্যারিংস ল্যারিংস এগুলো ইনফ্লেমড থাকে। এই ইনফ্লেমড অবস্থায় যদি আমরা একে আরো বেশি বেশি ইউজ করি তখন বেশি এফেক্টেড হয়, ভয়েস আরো বেশি এফেক্টেড হয় এবং কখনো কখনো দেখা যায় পার্মানেন্ট ভয়েস চেঞ্জ হয়ে যেতে পারে, যার জন্য দীর্ঘস্থায়ী চিকিৎসারও প্রয়োজন হতে পারে। সেই জন্য যখন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, পার্টিকুলারলি যারা প্রফেশনাল ভয়েস ইউজার্স লাইক ওনার মতো,
অথবা কোনো টিচার, কোনো সিঙ্গার, তাদেরকে আমরা বলবো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের সময় আপনার ভয়েসকে বিশ্রামে রাখুন। অ্যাডিকুয়েট হাইড্রেশন, যথেষ্ট পরিমাণে পানি খাওয়া। এবং সেই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যদি হয় সেটা তো একটা ট্রিটমেন্ট ডাক্তারের পরামর্শ অবশ্যই, এবং ডাক্তারের পরামর্শ অনুসারে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের যে চিকিৎসা নেওয়া সেটা নিয়ে অতি সত্বর ওটা চিকিৎসা করে ফেলা, যাতে সেটা দীর্ঘস্থায়ী না হতে পারে। স্যার, আপনি আরেকটা কারণ বলেছিলেন আমাদেরকে যে অনেক সময় ভোকাল কর্ডের মধ্যে পলিপ হয়ে থাকে, এই ধরনের রোগীগুলো আপনাদের কাছে আসে একটু হর্সনেস নিয়ে বা কণ্ঠস্বরের পরিবর্তন নিয়ে। সেই রোগে যে পলিপ হচ্ছে, পলিপের কারণটা একটু বিস্তারিত জানবো, আর আপনারা চিকিৎসাটা কিভাবে করে থাকেন? ভোকাল কর্ডের পলিপ অ্যাকচুয়ালি ভয়েস অ্যাবিউজ বা মিসইউজ, আমরা যেটা আগে বলছিলাম, অতিরিক্ত ইউজ করা অথবা শাউটিং করা, মানে হেলদি ওয়েতে ভয়েস ইউজ না করলে ভোকাল কর্ড আস্তে আস্তে করে ভোকাল কর্ডের মধ্যে পরিবর্তন আসতে পারে, নোডিউল, পলিপ এগুলো হতে পারে। তো এই জন্য এইসব ব্যাপারে আমরা সতর্ক হব। নাম্বার 2, চিকিৎসার কথা বলছেন আপনি। চিকিৎসা যদি আমরা অবশ্যই একজন ইএনটি স্পেশালিস্ট, পার্টিকুলারলি এখন তো দিনে দিনে সাব স্পেশালিটি ডেভেলপ করতেছে, যদি সম্ভব হয় ল্যারিঙ্গোলজিস্ট, না হলে মিনিমাম ইএনটি স্পেশালিস্টকে আমরা দেখাবো। উনি পরীক্ষা করে দেখবেন ভোকাল কর্ড পলিপটা কতটুকু, আর্লি পলিপ, আর্লি নোডিউল না লেট অ্যাডভান্স স্টেজে আছে। আর্লি হলে অনেক সময় আমরা বলি কনজারভেটিভ ট্রিটমেন্ট, দ্যাট ইজ ভোকাল হাইজিন, তারপরে হলো আপনার স্পিচ থেরাপি এবং কিছু মেডিকেল ট্রিটমেন্ট। যদি তার অ্যাসোসিয়েটেড আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, অ্যাসিডিটি, রিফ্লাক্স হয়ে থাকে, সেসব এগুলো ট্রিটমেন্ট করলে অনেক ক্ষেত্রে দেখা যায় রিভার্স করে যায়, নর্মাল চলে আসে। যদি পরীক্ষা কি আপনারা করে থাকেন এই পলিপ বা নোডিউল দেখার জন্য, সেটা একটু? হ্যাঁ, অবশ্যই। আগে যেমন আমাদের যখন আগের দিনে আমরা দেখতাম যে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি, একটা মিরর দিয়ে ভিতরে দেখা হতো, বাট এখন অনেক অ্যাডভান্সড ইনস্ট্রুমেন্ট চলে আসছে, আমরা বলি ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি, স্ট্রোবোস্কোপি, এই ধরনের টেস্টগুলো, যেটা দিয়ে আমরা খুব ভালোভাবে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি শুধু যিনি পরীক্ষা করতেন তিনিই দেখতে পেতেন। এখন যেটা আমরা নিজে দেখতে পাই, পেশেন্টকে আমরা রেকর্ড দিতে পারি, আমার সাথে যদি আমার আরও কোনো কলিগস থাকে আমরা ওটাকে দেখে সবাই এটাকে শেয়ার করতে পারি যে কি করা দরকার, ডিসকাস করতে পারি, এবং রেকর্ড তো অবশ্যই করতে পারি, ভিডিও রেকর্ড, স্টিল পিকচার নিতে পারি। তো এগুলো আমাদের চিকিৎসার পরবর্তী যে কি উন্নতি হলো কি হলো না সেগুলো আবার ফলো আপে আমরা ইউজ করতে পারি। এই ইনস্ট্রুমেন্টগুলো খুবই আমার মনে হয় এখন জেলা লেভেলেও আছে। স্যার, যাদের রিভার্স করলো না কনজারভেটিভ ম্যানেজমেন্টে, তাদের জন্য তখন আমরা বলি যে মাইক্রোল্যারিঞ্জিয়াল সার্জারি, সেটা করে পলিপটাকে রিমুভ করা, এবং রিমুভ করার পরে আমরা পেশেন্টকে বলি আমরা রিমুভ করে দিলাম তার মানে আপনি ভালো হয়ে গেছেন তা না, কিন্তু আপনাকে অবশ্যই ভোকাল হাইজিন মেইনটেইন করতে হবে। তার মানে এটা পরবর্তীতে আবার রিকারেন্স হওয়ার একটা চান্স আছে যদি উনি ঠিকমতো আমাদের উপদেশগুলো না মেনে চলেন। এখন সেই ক্ষেত্রে ভোকাল হাইজিন নিয়ে সবাইকে অবশ্য জানতে হবে যে হোয়াট ইজ ভোকাল হাইজিন। মানে আপনি বোঝাতে চাচ্ছেন স্যার যে ভোকালটাকে রেস্ট দেওয়া এবং হাইড্রেশন মেইনটেইন করা? আসলে ভোকাল হাইজিন মানে হলো স্বাস্থ্যগত পদ্ধতিতে ভোকাল ভয়েসকে ইউজ করা। সেটা কি? সেটা হলো আমরা বলছি অবশ্যই আপনি কিছু ডুজ আছে, ডোন্টস আছে, কিছু জিনিস আপনি করবেন, কিছু জিনিস করবেন না। কি করবেন হলো আপনি যখন কথা বলবেন নর্মাল স্বরে কথা বলবেন, আপনার জন্য কমফোর্টেবল যে ভয়েস, চিৎকার করেও না আবার ফিসফিস করেও না। আমরা অনেকে মনে করি যে আমার কণ্ঠস্বরের পরিবর্তন আসছে, ফিসফিস করে কথা বললে হয়তো বা ভয়েস রেস্ট হবে, এতে ভোকাল কর্ডের উপর প্রেশার আরও বেশি পড়ে। নর্মাল স্বাভাবিক কমফোর্টেবল ভয়েস ইউজ করবেন। আর কি করবেন? যথেষ্ট পরিমাণে পানি খাবেন। আমরা বলি সাধারণত একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য নর্মালি 6 থেকে 8 গ্লাস, যদি আমরা 200 ml এর গ্লাস ধরে থাকি, 6 থেকে 8 গ্লাস পানি খাবেন, এবং আমরা বলি একটু একটু করে বারে বারে খাবেন। দ্যাট ইজ ভোকাল কর্ডকে হাইড্রেটেড রাখা, মানে ভিজা ভিজা থাকা অবস্থা। শুকনা হইলে, ডিহাইড্রেশন হইলে ভোকাল কর্ডের প্রবলেম বেশি হয়। আচ্ছা, আর যেটা বলি আরও কি করবেন যে আপনি যথেষ্ট পরিমাণ ভোকাল কর্ডের রেস্ট দিবেন, এবং শারীরিক রেস্ট, পর্যাপ্ত পরিমাণে ঘুম, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। স্ট্রেস নেবেন না। আর করবেন নার মধ্যে আমরা যেটা বলি শাউট করে কথা বলবেন না, হুইসপারিং করে কথা বলবেন না, ভাজা পোড়া তেল ঝাল খাদ্যাভ্যাসেরও একটা ব্যাপার আছে, এগুলা কম খাবেন। স্মোকিং, যে কোনো ধরনের তামাক, পান, সুপারি, সাদা তামাক, জর্দা, যেগুলো আমরা অনেকে ব্যবহার করে থাকি, আমরা বলি যে এগুলা ব্যবহার করা যাবে না। রাতের খাবার বিছানায় যাওয়ার মিনিমাম 2 ঘন্টা আগে শেষ করতে হবে। হ্যাঁ, যদি কারো অ্যাসিডিটি, আমরা অ্যাসিড রিফ্লাক্স বলি, গ্যাস্ট্রিক প্রবলেম বলি আমরা সাধারণ ভাষায়, অ্যাসিডিটি হয়ে থাকে, তার অ্যাসিডিটির পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা নিতে হবে। সেই জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে। তো এই জিনিসগুলো যদি আমরা মেনে বলি, এইটাই মোটামুটি আমরা ভোকাল হাইজিন বলতে এগুলোই বুঝে থাকি। এটা আসলে সব মানুষের জন্যই কিন্তু প্রযোজ্য, শুধু যে যাদের পলিপ হলো তা না।
পলিপ হলে যদি উনি আবার সেই ভোকাল হাইজিনগুলো আবার না মেনে চলেন, ওনার আবারও পলিপ হওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য আমরা বলি যে আপনার অপারেশনের পরেও আপনি এই উপদেশগুলো মেনে চলবেন, আদারওয়াইজ আপনার সেম প্রবলেমটা আবারও কিন্তু হবে। স্যার, ক্যান্সারের কথা আপনি বলছিলেন যে ভোকাল কর্ডে কিন্তু ক্যান্সার হয়েও এটা হতে পারে, সেই ক্যান্সারের কারণগুলোকে আপনি একটা অলরেডি বলেছেন যে স্মোকিং, আর কি কি আছে? একটা তো আমরা প্রথমেই বলে থাকি যে কিছু রিস্ক ফ্যাক্টরস, অ্যাকচুয়ালি কারণ না বলে আমরা বলি কিছু রিস্ক ফ্যাক্টরস আছে ক্যান্সার হওয়ার জন্য। যেমন যারা স্মোকিং বেশি করে, তারপরে আপনার যদি টোবাকো, যে কোনো ফর্মে যারা টোবাকো ইউজ করে তাদের গলার মধ্যে ক্যান্সার হতে পারে, যে কোনো জায়গায়, শুধু কণ্ঠনালীতে তা না, যে কোনো জায়গায় হতে পারে। তারপরে একটা জেনেটিক কিছু কজ থাকে, টেন্ডেন্সি থাকে, জেনেটিক টেন্ডেন্সি। আর আমরা কিছু ভাইরাসও থেকে থাকে যেগুলোর কারণে হয়তোবা কখনো কখনো নিওপ্লাস্টিক চেঞ্জেস আসতে পারে গলার মধ্যে। আর একটা কথা তো বলাই আছে, আননোন ইটিওলজি, সবার উপরে অনেক ক্ষেত্রে দেখা যায়, জানা যায় না কি কারণে হয়েছে। এদের বিভিন্ন কারণে ক্যান্সার হতে পারে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যদি কণ্ঠস্বরের পরিবর্তন 2 সপ্তাহের বেশি, অবশ্যই গলাটাকে পরীক্ষা করে নিতে হবে। জি স্যার, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য সংলাপের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মাঝে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য সংলাপে। সাথে আছে আমি ডক্টর মনি চৌধুরী। দর্শক, আজ আমরা কথা বলছিলাম কণ্ঠস্বরের পরিবর্তন এর কারণ ও প্রতিকার নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শেখ হাসানুর রহমান, ডিভিশন হেড ল্যারিঙ্গোলজি অ্যান্ড ভয়েস ডিভিশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। চলুন দর্শক, কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্যার, বিরতির আগে আমরা অনেকটাই আপনার কাছ থেকে জেনেছি যে ভয়েস পরিবর্তনের কি কি কারণ আছে। তো স্যার, আমি আরেকটা বিষয়, আপনি প্রথমেই আমাদেরকে কারণ বলতে গিয়ে বলেছিলেন যে এন্ডোক্রাইন কিছু কারণে কিন্তু ভয়েসের পরিবর্তন হয়, যেমন থাইরয়েড ডিসঅর্ডার। এটা সম্পর্কে আপনার কাছ থেকে আরেকটু জানবো। অ্যাকচুয়ালি থাইরয়েড ডিসঅর্ডারের মধ্যে হাইপোথাইরয়েডিজম যখন এক্সেসিভ পরিমাণে, মানে অ্যাডভান্সড হাইপোথাইরয়েডিজম হয়, তখন ভোকাল কর্ডে কিছু মিউসিনাস টিস্যু জমা হয় বা এডিমেটাস চেঞ্জ হয়, যার কারণে ভোকাল কর্ডটা থিক হয়ে যায়, ভয়েসের পরিবর্তন, হোর্সনেস অফ ভয়েস বলে আমরা, একটু রাফ ভয়েস হয়। এটা একটা। আরেকটা হয় হাইপোথাইরয়েডিজমের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল স্লোনেস, কথাগুলা বলতে গেলে, টেলিফোনে কথা বলতে গেলে অনেকে ডায়াগনোসিস করতে পারে, অনেক ফিজিশিয়ান ডায়াগনোসিস করে, ওনার মনে হয় হাইপোথাইরয়েডিজম। স্লো মেন্টাল স্লোনেস, ফিজিক্যাল স্লোনেস, কথাবার্তা স্লো হয়ে যায়। তো এগুলো অ্যাকচুয়ালি খুবই ট্রিটেবল কন্ডিশন। যদি একেবারেই আপনার ভোকাল কর্ডের কোনো প্রবলেম রোগীদের না, তখন দেখা যায় কি যে হাইপোথাইরয়েডিজমের রোগীগুলো আসলে ভয়েস নিয়ে অনেক সময় চলে যাচ্ছে যে ডাক্তারের কাছে, তারা বলছেন যে ভয়েসে কোনো পরিবর্তন নেই, তখন কিন্তু তারা খুব ওরিড হয়ে যান যে কেন। সেই মুহূর্তে কিন্তু রোগীদের এই যে থাইরয়েড ডিসঅর্ডারটা আছে কিনা এটাও একটু খোঁজার প্রয়োজন আছে। দেখা যায় যে একটু মুটিয়ে যাচ্ছে হাইপোথাইরয়েডিজম রোগীগুলো, আপনারা যেরকম ক্লিনিক্যালি আমরা মনে করতেছি যে পেশেন্টের হাইপোথাইরয়েডিজম থাকতে পারে, তখন অবশ্যই আমরা আমাদেরকে ইনভেস্টিগেট করে, বিশেষ করে ব্লাড লেভেলে হরমোন লেভেলটা দেখার ইম্পর্টেন্স আছে। দেখে আমরা যদি মনে করি হাইপোথাইরয়েডিজম, পেশেন্টের হাইপোথাইরয়েডিজম ট্রিটমেন্ট করলে দিস কন্ডিশনস আর রিভার্সিবল, আবার পুনরায় নরমালি চলে আসে, এবং তার ফিজিক্যাল মেন্টাল স্লোনেস যেগুলো, সেগুলো কারেকশন হয়ে যায়, ভয়েস ঠিক হয়ে যায়। জি স্যার, আরেকটা আপনি কারণ বলেছিলেন যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা অ্যাসিড রিফ্লাক্স হয়েও যায়, সেই রোগটা সম্পর্কে একটু জানবো যদি দর্শকদের উদ্দেশ্যে। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কজ অফ ভয়েস ডিসঅর্ডার বা ভয়েস পরিবর্তনের। দেখা যায় অ্যাসিড রিফ্লাক্সটা হলো কি, আপনার অনেক সময় অ্যাসিড বা পেপসিনও আমরা বলি, পেপসিন মানে একটা হজমের রস, যেটা এনজাইম বলি, স্টোমাকে থাকে, এগুলো অনেক সময় রিফ্লাক্স করে উপরে চলে আসে, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স বলে। ইসোফেগাস থেকে রিফ্লাক্স করে ফ্যারিংস থেকে ল্যারিংসে চলে আসে, এটাকে আমরা ল্যারিঙ্গোফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স বলি। তো এগুলা একটা ইম্পর্টেন্ট কজ, যেহেতু এটা ট্রিটমেন্টেরও কতগুলো বিষয় আছে। কিছু যে আমরা বলছি কি ডোজ অ্যান্ড ডোন্টস, কিছু ব্যাপার আছে, যে আপনি রাতে ভরা পেটে ঘুমাবেন না, শোয়ার মিনিমাম 2 ঘন্টা আগে খাওয়া দাওয়া শেষ করবেন, ভাজা পোড়া তেল ঝাল খাবেন না। আর যদি আপনি যদি অ্যাসিডিটি থেকে থাকে, সেক্ষেত্রে অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট নেওয়া, চিকিৎসকের শরণাপন্ন হওয়া। তো এগুলো নর্মালি দেখা যায় রাতের বেলায় পেশেন্টের প্রবলেম হয় না, রাতের বেলায় পেশেন্ট খুব বেশি কমপ্লেন করে না, কিন্তু দিনের বেলায় বলে যে আমার গলায় কি যেন একটা বসে আছে, গলা ভার লাগে, ঘন ঘন থ্রোট ক্লিনিং করে, যেহেতু গলার মধ্যে ইরিটেশন হয়, মনে করে গলায় কিছু বসে আছে, ঘন ঘন থ্রোট ক্লিনিং, ঘন ঘন গলা খাকড় দেওয়া, যেটা আমরা বলি, এগুলা করে। তো ইনাদেরকে যদি আমরা এক্সামিন করি, আমরা ওই যে একটু আগে বলছিলাম ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি, এক্সামিন করলে দেখা যায় ল্যারিংসের পিছনের পার্টটায় কনজেস্টেড হয়ে আছে, যেখান দিয়ে অ্যাসিডটা রিফ্লাক্স করে। হ্যাঁ,
তো এইসব পেশেন্টদেরকে আমরা যদি অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট দিতে পারি, তাদের ল্যারিঙ্গোফ্যারেঞ্জিয়াল রিফ্লাক্সের জন্য যে ভয়েস চেঞ্জের ব্যাপারটা সেগুলো রিভার্স করে আসে। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি যেটা বললেন যে ডায়েটারি হ্যাবিট এবং লাইফস্টাইলটা মডিফিকেশন করতে হবে। খাবারের ভিতরে খুব বেশি স্পাইসি ফুড খাওয়া যাবে না, এবং খাওয়ার পর গিয়ে আসলে শুয়ে পড়া যাবে না, একটু হাঁটাহাঁটি করতে হবে, এবং পেট ভরে রাতে আসলে খাওয়াটা ঠিক হবে না। আরেকটা যেটা আমরা বলি লেট নাইট ডিনার। আচ্ছা, হ্যাঁ, অনেকে আমরা রাতের বেলায়, অনেকের অভ্যাস আছে বেশি রাত জাগে, রাতের বেলায় খায়, পড়াশোনা করে স্টুডেন্টরা, বা অনেকের অভ্যাসই হয়ে গেছে। আজকাল লাইফস্টাইলের অনেক পরিবর্তন চলে আসছে অনেক জায়গায়, অনেক ক্ষেত্রেই দেখা যায়। আমরা যখন পেশেন্টদের সাথে কথা বলি যে স্যার আমি তো রাতে ঘুম আসে না, দিনে ঘুমায়, রাতে জেগে থাকে, রাতে তখন এটা ওটা খায়, এগুলো অ্যাসিড রিফ্লাক্সের জন্য খুবই। আরেকটা কিন্তু আমরা রোগীদেরকে বলে থাকি যে একটু উঁচু বালিশে ঘুমানোর কথা, যে আপনারা যে বালিশটাতেই ঘুমাচ্ছেন অ্যাসিড রিফ্লাক্স যাদের হয়ে থাকে একটু উঁচু বালিশে ঘুমালে রিফ্লাক্সের এটা একটু কমে আসে। সেটা কিছুটা হতে পারে, সেটা কিছুটা হয়, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ভরা পেটে ঘুমানো যাবে না, এবং ফুড হ্যাবিট। জি হ্যাঁ, ভাজা পোড়া তেল ঝাল। অনেকেরই কিন্তু যখন ভয়েসটা একটু চেঞ্জ আসে ওনারা যেটা করেন মেনথল কিনে ব্যাপার নেওয়ার চেষ্টা করেন। এটা আসলে উপকারিতা বা অপকারিতা কি? এটার আসলে কোনো উপকারিতা নাই, বরং অপকারিতা যেটা আছে, মেনথল দিয়ে যখন আমরা বাষ্পটা নিই, হ্যাঁ, মেডিকেটেড বাষ্প টানা যাবে না। একটা কথা আছে মেডিকেটেড কোনো মেডিসিন দিয়ে, এতে কি হয়, ওই যে বাষ্পটা কনসেন্ট্রেটেড থাকে, এবং তাতে হয় ল্যারিঞ্জিয়াল ডিহাইড্রেশন হয়, ল্যারিঞ্জিয়াল ডিহাইড্রেশন। তো স্টিম ইনহেলেশন যখন আমরা করি তখন করতে হবে প্লেন পানি দিয়ে, একদম পরিষ্কার পানি, এর মধ্যে কিছু মিশানো যাবে না, তাতে ভোকাল কর্ডের ডিহাইড্রেশন হয় এবং ভোকাল কর্ডের আরও ক্ষতি হয়ে থাকে। সেই জন্য আমরা বলবো যে কখনোই মেডিকেটেড, দ্যাট ইজ মেনথল দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে বাষ্প টানবেন না, টানতে হলে পরিষ্কার পানি। বিশেষ করে নাক যাদের বন্ধ থাকে তারাও কিন্তু এটা ট্রাই করে থাকে, ডাক্তারের পরামর্শ ছাড়াই। শুধু যদি নাকের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে হয়তো হইতে পারে নেজাল ডিকনজেশন হইতে পারে, বাট যাদের ভয়েস চেঞ্জ, এটা কিন্তু ভোকাল কর্ডের জন্য ক্ষতিকর মেন্থল। আরও একটা যেটা আমাদের মিসকনসেপশন আছে, আপনি যেহেতু বলছেন মিসকনসেপশনের কথা, আমরা মনে করি যে যখন ভয়েস চেঞ্জ হয় বেশি চা কফি এগুলো খেলে মনে হয় ভালো হবে। আসলে টি, কফি, অ্যালকোহল এগুলা অতিরিক্ত খেলে ভোকাল কর্ডের ডিহাইড্রেশন হয় এবং ভোকাল কর্ডের জন্য সেটা ক্ষতিকর। আমরা যখন চা খুব গরম পরিমাণে, গরম পানি, অনেক সময় গরম পানি হয়, গরম পানি, গরম স্যুপ, দুধ এগুলো একটু গরম খেলে মনে হয় গলার ভালো হবে, কিন্তু বেশি গরম না, কমফোর্টেবল। অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা দুটোই কিন্তু ভোকাল কর্ডের জন্য ক্ষতিকর। জি স্যার, আপনি আরেকটা কথা বলছিলেন যে এই কণ্ঠস্বরের পরিবর্তনের পেছনে অনেক সময় মারাত্মক কোনো ব্যাধিও থাকতে পারে। সেটার একটা আপনি বললেন যে যদি ভোকাল কর্ডে কারো ক্যান্সার হয় বা ল্যারিঞ্জিয়াল কোনো কার্সিনোমা হয়, সেটা তো হতে পারে, কিন্তু শরীরের অন্যান্য কোনো ক্যান্সারের কারণে কি আমাদের এই ভয়েস চেঞ্জটা রোগীদের হতে পারে? যেমন ধরেন আমরা বললাম ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, ল্যারিংসের পাশেই আছে ফ্যারিংস, পাইরিফর্ম ফোসা, হাইপোফ্যারিংস, এগুলো যদি অ্যাডভান্স কোনো ক্যান্সার হয়ে থাকে, বেজ অফ দ্য টাঙে, জিহ্বার পিছনের অংশে অ্যাডভান্স কোনো কার্সিনোমা হয়ে থাকে, এগুলো অনেক সময় ল্যারিংসের দিকে স্প্রেড করে। থাইরয়েড ক্যান্সার ল্যারিংসে স্প্রেড না করেও হতে পারে, কারণ পাশেই ল্যারিঞ্জিয়াল নার্ভ, যে নার্ভটা ভোকাল কর্ডকে সচল রাখে, সেই নার্ভে যদি এফেক্ট করে, কখনো দেখা যায় নেকে না, কিন্তু অন্য কোথাও ডিজিজের কারণে হতে পারে। যেমন চেস্টে কোনো ডিজিজে, যেমন মিডিয়াস্টিনাম বলি আমরা, যেখান দিয়ে নার্ভটা আসে, লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, যারা হয়তো চিকিৎসক আছেন তারা হয়তো বুঝবেন, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যেদিক দিয়ে আসে সেখানে যদি সুপারইমিডিয়েশন করে, যদি অপারেশন হয়ে থাকে, থোরাসিক সার্জারি হয়ে থাকে, সুপারইমিডিয়েশনামে কোনো ডিজিজ হয়ে থাকে, আমরা বলি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, অ্যাগেইন আবার ওই যে সেই স্মোকিংয়ের সাথে রিলেটেড, বেশি স্মোকিং যারা করে অনেকের ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, লাঙের ক্যান্সার হতে পারে, তাদের ক্ষেত্রেও এরকম হতে পারে। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল প্যারালাইসিস, এটা হলো আসলে ভোকাল কর্ডের প্যারালাইসিসের জন্য হয় অ্যাকচুয়ালি। স্যার, এই যে প্যারালাইসিসের কথা বলছেন, তো ভোকাল কর্ড প্যারালাইসিস যাদের হয় তাদের কি ভয়েসটা আসলে ইরিভার্সিবলি ড্যামেজ হয়ে যায়, নাকি পরবর্তীতে এর কোনো সুযোগ আছে ফিরে আসার? ভোকাল কর্ড প্যারালাইসিস আসলে কি কারণে হয় তার উপরে ডিপেন্ড করে আসলে রিভার্সিবল কি ইরিভার্সিবল। অনেক সময় দেখা যায় যে আমরা কিছুই জানি না, হঠাৎ করে সকালবেলায় একজন এসে বলে স্যার আমি তো ভালোই ছিলাম, হঠাৎ করে সকালবেলা দেখি আমার গলার শব্দ বসে গেছে। তখন আমরা দেখি, হয়তো পরীক্ষা করে দেখি যে হ্যাঁ ওনার ভোকাল কর্ড প্যারালাইসিস, যে কোনো একটা ভোকাল কর্ড, লেফট অর রাইট, লেফটটা বেশি হয়ে থাকে সাধারণত, প্যারালাইসিস হয়ে আছে। তো এখন এইটা আমরা সাধারণত ধরে থাকি কোনো ভাইরাল অথবা ইডিওপ্যাথিক কজের জন্য হয়ে আছে। তো যদি ইডিওপ্যাথিক অথবা ভাইরাল কজের জন্য হয়ে থাকে, আমরা ডাউট অফ বেনিফিট অ্যান্টিভাইরাল দিতে পারি। আমরা অনেক সময় স্টেরয়েড দিই কোনো ইনফ্ল্যামেটরি চেঞ্জ থাকলে এগুলো রিকভারি করার জন্য।
এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এগুলো রিভার্সিবল। আচ্ছা, বাট এটাকে আমরা যদি মনে করি যে হ্যাঁ স্লোলিও এটা রিভার্স হচ্ছে, মানে ভালো হয়ে যাচ্ছে, তখনও আমরা অপেক্ষা করি। 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আমরা অনেক সময় অপেক্ষা করি অবস্থা ভেদে। যদি দেখা যায় যে না, পরিবর্তন না হয়, তাহলে এটার চিকিৎসা আছে। একসময় বাংলাদেশ কেন, একসময় মানে অ্যাডভান্সড ওয়ার্ল্ডেও এটার চিকিৎসা ছিল না, এখন এটা বাংলাদেশেও চিকিৎসা আছে, অনেক অ্যাডভান্সড ওয়ার্ল্ডে তো আছেই। এর জন্য আমরা থাইরোপ্লাস্টি, ইনজেকশন ল্যারিঙ্গোপ্লাস্টি, বিভিন্ন রকমের আমাদের দেশে কি স্যার? হ্যাঁ, আমাদের দেশেও এখন হচ্ছে। আমাদের ওই যে ল্যারিঙ্গোলজি ডিভিশন যেটা আমরা বললাম, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ল্যারিঙ্গোলজি অ্যান্ড ভয়েস ডিভিশন, সেখানে আমরা মেইনলি 3টা জিনিস নিয়ে কাজ করে থাকি। একটা হলো ভয়েসের কোনো পরিবর্তন, আপনি বললেন ভোকাল কর্ড প্যারালাইসিস, এর চিকিৎসা এক সময় হয়তো আমাদের দেশে ছিল না, এখন আমরা থাইরোপ্লাস্টি, টাইপ 1 থাইরোপ্লাস্টি বলে, ইনজেকশন ল্যারিঙ্গোপ্লাস্টি, বিভিন্ন ম্যাটেরিয়ালস ইনজেক্ট করে আমরা ভোকাল কর্ডকে মিডিয়ালাইজ করে দিই, মিডিয়ালাইজেশন ল্যারিঙ্গোপ্লাস্টি করে, তখন 2টা ভোকাল কর্ড যখন একসাথে মিট করে তখন ভয়েসটা নর্মাল হয়ে আসে। তো এইটা একটা বিষয় আছে। আর আপনি বলছেন যে আরেকটা কারণে যদি হয় কোনো অপারেশনের ক্ষেত্রে, আমরা বাধ্য হয়ে অনেক সময় ভোকাল কর্ড রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, যেটা যে নার্ভটা সাপ্লাই দেয়, সেটাকে আমরা স্যাক্রিফাইস করা লাগে পেশেন্টের ক্যান্সার কিউর করার জন্য। আমাদের তখন ক্যান্সার সার্জারিতে আমাদের প্রথম এইম হইল ডিজিজটা কিউর করা। ডিজিজ কিউর করার জন্য অনেক সময় আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করে থাকি, কারণ ক্যান্সার কিউর না হলে তো পেশেন্টের লাইফ থ্রেটনিং কন্ডিশন। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় নার্ভ স্যাক্রিফাইস করা লাগে, ইন্টেনশনালি আনইন্টেনশনালি, অথবা কোনো আমরা বলছি থোরাসিক সার্জারি, বুকের মিডিয়াস্টেনাল সার্জারি, বুকের সার্জারির কারণে অনেক সময় নার্ভ ড্যামেজ হয়ে থাকে, এরকম পেশেন্টও আমরা পেয়ে থাকি। সেই ক্ষেত্রে এই পেশেন্টগুলোর আমরা ওই যে ভোকাল কর্ডে টাইপ 1 থাইরোপ্লাস্টি অথবা ইনজেকশন ল্যারিঙ্গোপ্লাস্টি করে আমরা তার ভয়েসটাকে আবার নরমালে নিয়ে আসতে স্যার, এগুলো কি খুব ব্যয়বহুল কিনা একটু যদি দর্শকদের জন্য বলেন? খুব বেশি এখন ব্যয়বহুল জিনিসটা তো আসলে ডিপেন্ড করে, এটা রিলেটিভ ব্যাপার। কারো কাছে 100 টাকা অনেক বেশি, কারো কাছে 1 লাখ টাকাও বেশি না, বাট ইন জেনারেল যদি আমরা মনে করি এটা খুব বেশি ব্যয়বহুল কোনো চিকিৎসা না। জি স্যার, আমরা বিরতির একটা সময়ে চলে এসেছি, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আমরা আপনার কাছ থেকে আরো কিছু পরামর্শ নেব। দর্শক, স্বাস্থ্য সংলাপের এই পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মাঝে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য সংলাপে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মনি চৌধুরী, এবং আমরা আজকে কথা বলছি কণ্ঠস্বরের পরিবর্তন, এর কারণ ও করণীয় নিয়ে। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শেখ হাসানুর রহমান, ডিভিশন হেড ল্যারিঙ্গোলজি অ্যান্ড ভয়েস ডিভিশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। চলুন দর্শক, কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্যার, আপনি বিরতির আগে আমরা কিন্তু ক্যান্সার সম্পর্কেও জেনেছি এবং সেই সাথে কেন রিভার্সিবল কি কজ আছে সেটা জেনেছি। এখন আমি আপনার কাছে একটু জানতে চাই যে অনেক ছেলেরাই বলে থাকেন যে আমার ভয়েসটা একটু মেয়েলি, এটা আসলে কেন? এটা তো কোনো ডিজিজের জন্য হতে পারে কি, নাকি কি কারণের পেছনে আছে? ভেরি ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। আমার একজন পেশেন্ট ছিল, তার এটাকে পিউবারফোনিয়া বলে থাকি আমরা, ছেলেদের কণ্ঠ মেয়েলি কণ্ঠ, বা আমরা বলি যে ছোটবেলায় শিশুকালে যে কণ্ঠটা ছিল সেটা আর পরিবর্তন হলো না। এখন অ্যাডাল্ট পুরুষ, পূর্ণবয়স্ক পুরুষের কণ্ঠ আর একটা বাচ্চার কণ্ঠ বা মেয়ের কণ্ঠ তো আলাদা হবে। এটা একটা সামাজিক প্রবলেমও। যেমন আমার একটা পেশেন্ট ছিল, ও 2-3টা বিয়ের প্রপোজাল এসে মেয়ে পক্ষ নাখোশ হয়ে যায় যে ছেলের গলা এমন কেন, সামাজিক প্রশ্ন। আরেকটা হলো, একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড ফিজিক্স, আমি নাম বলবো না, এখানে তো নাম বলা যাবে না, তো সে 2-3টা জায়গায় থেকে সে রিজেক্টেড হয়েছে চাকরির জন্য। সে আমাকে বললো, স্যার আমার তো বড় প্রবলেম হয়ে গেল স্যার, চাকরিতে গেলে আমার কণ্ঠ নিয়ে নাখোশ প্রকাশ করে ওনারা। এটা অবশ্যই চিকিৎসাযোগ্য অবস্থা, যেটা একসময় আমরা যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম, বা আমরা যখন ইএনটিতেও পড়াশোনা করছি প্রথম দিকে, তখন আমরা দেখতাম যে এরকম প্রচুর রোগী আছে, এদের কোনো চিকিৎসা হচ্ছে না। বাট আপনি একটু আগে যেটা বললাম, ল্যারিঙ্গোলজি অ্যান্ড ভয়েস ডিভিশন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, আমরা এখন ভয়েস নিয়ে কাজ করতেছি। প্রচুর পিউবারফোনিয়া রোগী, এরকম ছেলেদের মেয়েলি কণ্ঠ আমাদের কাছে এসে থাকে প্রচুর। এই অর্থে যেহেতু একটাই মাত্র সেন্টার, রোগীগুলো এখানেই আসে, সেজন্য আমাদের কাছে হয়তো রেফারাল পয়েন্ট হিসেবে আসে। তো এদের 100% চিকিৎসাযোগ্য অবস্থা এই কন্ডিশনটা, 100%। বেশিরভাগ ক্ষেত্রে স্পিচ থেরাপি দিয়ে এই পেশেন্টগুলো ভালো হয়ে যায়।
যদি দুই চারটা পেশেন্ট স্পিচ থেরাপিতে ভালো নাও হয়ে থাকে, সেখানে আবার আমরা একটু আগে টাইপ 1 থাইরোপ্লাস্টির কথা বলেছিলাম, এটা টাইপ 3 থাইরোপ্লাস্টি, আরেকটা থাইরোপ্লাস্টি, আরেকটা সার্জারি আছে যেটা করে আমরা এই কণ্ঠস্বরটাকে পুরুষ কণ্ঠে পরিণত করতে পারি। এরকম আমাদের অনেক পেশেন্ট আছে। এই যে স্পিচ থেরাপির কথা বলেন স্যার, এটা কতদিন লাগে এবং জিনিসটা আসলে কি? স্পিচ থেরাপি খুব বেশি লাগে না, কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে একটা দুইটা থেরাপিতে একটা সেশনেই হয়ে যায়, কারো একটু বেশি লেগে থাকে। হ্যাঁ, তো মোটামুটি আমরা ধরে নিতে পারি অ্যাপ্রক্সিমেটলি 90% উপরে পেশেন্টগুলো স্পিচ থেরাপিতে ভালো হয়ে যায়। না, আমি জাস্ট দর্শকদের একটা আইডিয়া দিতে চাচ্ছিলাম যে স্পিচ থেরাপি আসলে জিনিসটা কি, এটা আসলে স্পিচ থেরাপি এক এক কন্ডিশনের জন্য এক এক রকম, যেমন ভোকাল কর্ড প্যারালাইসিস, ভোকাল কর্ড নোডিউল, পলিপ, এগুলোর জন্য এক এক রকম। বাট পিউবারফোনিয়ার জন্য খুব বেশি প্রয়োজন হয় না, 2-3টা সেশনেই হয়ে যায় সাধারণত। জি, এর সাথে কি কোনো ওষুধ সেবন বা কোনো ধরনের সার্জারি কোনো ওষুধের প্রয়োজন হয় না, শুধু স্পিচ থেরাপি অথবা সার্জারি। আবার আরেকটা কন্ডিশন আছে, মেয়েদের ছেলে কণ্ঠ, এটা খুব বেশি পাওয়া যায় না, তাদের ক্ষেত্রেও চিকিৎসা আছে, সেটা আরেক ধরনের একটা থাইরোপ্লাস্টি হয়ে থাকে, সেটাও একটা কন্ডিশন আছে, সেটাও চিকিৎসাযোগ্য কন্ডিশন। তো ডিউরেশন অফ ট্রিটমেন্টটা যদি আমি একটু জানতে চাই, এই যে মেয়েদের ছেলেদের এক মেয়েলি ভয়েস, আপনারা স্পিচ থেরাপি দিচ্ছেন 2-3টা সেশন, এই সেশনগুলোর মধ্যে আসলে ডিউরেশন, এই সেশনের পরে যেটা হয়, প্রথম দিকে ওদেরকে শিখিয়ে দেওয়া হয় যে তুমি এইভাবে কথাটা বলবা, প্রথম দিকে একটু প্র্যাকটিসের বিষয়, পরবর্তীতে ওটা হ্যাবিট হয়ে যায়, আর প্রবলেম হয় না। আচ্ছা, প্রথম দিকে একটু সতর্ক থাকা লাগে। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে স্পিচ থেরাপির ডিউরেশনটা কত, রোগীদেরকে আপনাদের কাছে কতদিন পর্যন্ত আসতে হয়? এটা কি, আমি তো বললাম একটা বা দুইটা সেশন, বেশি লাগে না। মানে এটা কতদিন পর সেশনগুলো নেওয়া হয়? হয়তো ধরেন একটা স্পিচ থেরাপি দিল, ওকে প্র্যাকটিস করতে বলা হলো, আরেক সপ্তাহ পরে হয়তো আরেকটা দিল, এরকম খুব বেশি অল্প সময়ের মধ্যে অনেকটা পরিবর্তন সম্ভব। ভর্তির বিষয় নাই, কোনো কিছু নাই, জাস্ট আসবে, কিছু সময় হয়তো আধা ঘন্টা একটা থেরাপি দিল, ওকে দেওয়ার পরে সে বাসায় গেল, প্র্যাকটিস করলো। তার মানে খুব বেশি সময় লাগছে, তাও অল্প সময়ের মধ্যে কিন্তু ভালো একটা ফল পাচ্ছে, কোনো ব্যয়বহুল না। আরেকটা কন্ডিশন আছে স্পাজমোডিক ডিসফোনিয়া আমরা বলে থাকি, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার কথা বলতে গেলে তার ভয়েস চেপে আসে। যেমন আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি যে আমার নাম শেখ হাসানুর রহমান, না বলতে কথা যখন বলতে যায় তখন কণ্ঠের মধ্যে স্পাজম শুরু হয়ে যায়। আচ্ছা, আমার নাম শেখ হাসানুর রহমান, কথা বের হয় না, খুব কষ্ট হয়। সেই ক্ষেত্রে দেখা যায়, আমি দেখছি আমার অনেক পেশেন্ট আছে তাদের সার্ভিসটা হারাইছে, সেলসম্যান, সে যখন তার কাস্টমারের সাথে কথা বলবে, এক তো তার কষ্ট হচ্ছে, 2 নম্বর কাস্টমারও কথা বুঝতে পারে না, সমস্যা হয়। তো এদেরও চিকিৎসাও আমরা আমাদের ল্যারিঙ্গোলজি এন্ড ভয়েস ডিভিশনে আছে। এটা হয় কি 3-4 মাস পর পর একটা ইনজেকশন দেওয়া লাগে ভোকাল কর্ডের মধ্যে, হ্যাঁ, এটাকে বোটক্স ইনজেকশন দেওয়া হয়, দিলে পেশেন্টটা ভালো থাকে 3-4 মাস পর্যন্ত। এখন প্রশ্ন হইতে পারে যে স্যার কতদিন সে ইনজেকশন দেবে 3-4 মাস পর? আমি আমার পেশেন্টদেরকে এইভাবে বুঝাই, দেখেন কারো যদি ডায়াবেটিস হয়ে থাকে, সে কতদিন ইনজেকশন নেয়? সারা জীবন নেয়। কয়বার নেয়? ডেইলি 2-3 বার বা একবার এভাবে নিতে থাকে। তো সে তো সারা জীবন প্রতিদিন নিচ্ছে, আপনি 3-4 মাস পর একটা ইনজেকশন নেবেন, এতে ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন। জি, সেটা অল্টারনেটিভ ট্রিটমেন্টও আছে, বাট এখনো পর্যন্ত এটাই মোটামুটি আমরা বলি যে বেশি প্রচলিত ট্রিটমেন্ট। স্পাজমোডিক ডিসফোনিয়া, এটাও আমরা অনেক পেশেন্ট পাচ্ছি, আমরা প্রতি মাসে প্রায় 30-40টা পেশেন্টের এরকম ইনজেকশন দিয়ে থাকি। স্যার এবার একটু আমি যদি বাচ্চাদের কেন কণ্ঠস্বরে পরিবর্তন হয় সেটা জানতে চাই, বা অনেক সময় দেখা যায় বাচ্চারা একদম অ্যাফোনিয়া নিয়ে আসছে, মানে কোনো কথাই বলতে পারছে না, সেই দুটো জিনিসের পেছনে কারণ কি? দুটো জিনিস, একটা হলো অ্যাফোনিয়া, কথা না বের হয়, একটা হলো ডিসফোনিয়া, কথা বের হয় অ্যাবনর্মাল হয়ে বের হয়, দুটো জিনিস। অ্যাফোনিয়ার বিষয়টা, ডিসফোনিয়ার বিষয়টা অনেক সময় বলি কিছু জন্মগত কিছু ত্রুটির কারণে হতে পারে, ভোকাল কর্ডে কনজেনিটাল সিস্ট, ওয়েব, এরকম জিনিস, গঠনগত কিছু পরিবর্তন থাকতে পারে, সেটার চিকিৎসা আছে। আরেকটা হয় যে আপনার সালকাস ভোকালিস বলে একটা ডিজিজ আছে, ভোকাল কর্ডের মধ্যে একটা ফারোর মতো থাকে, সেটাও একসময় আমাদের এখানে চিকিৎসা ছিল না, এবং এইটার চিকিৎসা এখনো ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন রকম এখনো কন্ট্রোভার্সিয়াল ট্রিটমেন্ট চলতেছে, বিভিন্ন কেউ লেজার দিয়ে ট্রিটমেন্ট করতেছে, কেউ ফ্যাট ইনজেকশন দিতেছে, বিভিন্নভাবে চলতেছে। তো আমাদের এখানেও আমরা শুরু করেছি এবং এর রেজাল্টও ভালো, তবে এটা একটু সময় লাগে, সার্জারির পরে 1 বছর 2 বছর লেগে যায় নর্মাল ভয়েস আসতে। আচ্ছা, এটা একটা কন্ডিশন আছে। আর বাচ্চাদের ক্ষেত্রে আরও যেটা হয়, এটা তো জন্মগত অ্যাকোয়ার্ড কিছু ডিজিজ, ভাইরাল ডিজিজ, আমরা বলি যে মাল্টিপল প্যাপিলোমা ল্যারিংস, খুবই যন্ত্রণাদায়ক একটা কন্ডিশন, বারবার হয়, বারবার সার্জারি লাগে। অনেক সময় দেখা যায় বারবার সার্জারি হওয়ার কারণে বাচ্চার কণ্ঠনালীতে ফাইব্রোসিস বলে একটা কন্ডিশন আছে, আপনি বুঝবেন, যার কারণে ভয়েসের কিছু পার্মানেন্ট চেঞ্জও চলে আসে, ল্যারিঞ্জিয়াল স্টেনোসিস, বিভিন্ন কমপ্লিকেশন হয়। তো এটার জন্য বিভিন্ন মেডিকেল ট্রিটমেন্টও আজকাল আসছে, সেগুলো অন ট্রায়াল আছে।
যদি মেডিকেল ট্রিটমেন্টগুলো সাকসেসফুল হয় হয়তো বা তার বারবার সার্জারির বিষয়টা হয়তো তখন লাগবে না। আর আরেকটা বলছেন আপনি অ্যাফোনিয়া খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমরা কোভিডের সময় বেশি পেতাম। হ্যাঁ, যখন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, দীর্ঘদিন ওরা স্কুলে যেতে পারে না, বা এইটা সাধারণত হয় 12, 13, 14 বছরের বাচ্চাদের হয়, বা আর একটু কম হতে পারে 9, 10 বছরের বাচ্চাদের এগুলো ইউজুয়ালি হয়। সাইকোজেনিক অ্যাফোনিয়া আমরা খুব পাই, বিশেষ করে কোভিডের সময় বেশি পাইতাম। স্কুলে যেতে পারতেছে না, বন্ধু বান্ধবের সাথে মিশতে পারতেছে না, সারাদিন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এগুলো নিয়ে আসে, ওদের মেন্টাল ট্রমা হয়ে যায়। আরেকটা হয় কিছু ওরা কোনো কারণে স্কুলে যেতে চায় না। 12-13 বছর মেয়েদের অনেক সময় কিছু সামাজিক প্রবলেম হয়তো থাকে, ওরা বাবা মাকে বলতে পারে না, বা কিছু সাইকোজেনিক অ্যাফোনিয়া, হঠাৎ করে বাবা মা কাঁদতে আসে, স্যার আমার ছেলে তো কথা বলতে পারে না, আমার মেয়ে তো কথা বলতে পারে না। এটা একটা সিম্পল টেস্ট, আমি বলি, এটা অবশ্য ওর যারা জানে তারা শুনলে আবার সতর্ক হয়ে যাবে। আপনি ডাক্তার, আপনি হয়তো বুঝবেন, বা টেলিভিশন স্ক্রিনে যদি কেউ যদি অবজার্ভ করে থাকেন, ফিজিশিয়ান যারা আছেন, অক্লুসিভ কাফ আমরা বলি। কাফ দুই রকম, একটা হলো অক্লুসিভ, একটা হলো বোভাইন কাফ। যদি অক্লুসিভ কাফ হয়ে থাকে তাহলে প্রথমেই ধরে নিতে হবে ওর কণ্ঠে কোনো সমস্যা নাই। আচ্ছা। এবং এই বাচ্চাগুলোকে যেটা হয়, আমাদের ল্যারিঙ্গোলজি অ্যান্ড ভয়েস ক্লিনিকে আছে একটা ছোট পিএসএম, তো ওইভাবে ক্লিনিক আকারে এখনো হয়নি, হবে ইনশাল্লাহ। ওখানে আসলে আমরা ওকে, ওই যে আপনি আগে বলছি, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি দিয়ে আমরা দেখি যে ওর ভোকাল কর্ডের মুভমেন্ট সব ঠিক আছে, সব মিট করতেছে, নর্মালি হচ্ছে। কিন্তু ওকে যখন কথা বলতে বলি তখন সে আর কথা অন্যভাবে বলার চেষ্টা করে, যাতে আমরা বুঝি যে ও কথা বলতে পারতেছে না। আচ্ছা। এগুলো ওখানে বসে কিছু থেরাপির মাধ্যমে আমরা ওদেরকে নর্মাল কথা বলাইয়া বাবা মাকে শুনাই দিই যে দেখেন আপনার ছেলের কণ্ঠ বা আপনার মেয়ের কণ্ঠ কিন্তু নর্মাল, ও ইচ্ছা করে এটা করতেছে। ইচ্ছা করে কেন করতেছে সে কজটা বের করতে হবে। সেটা হয়তো আমাদের কাজ নয়, সেটা হয়তো সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের বা সাইকোলজি ডিপার্টমেন্টের কাজ। বাচ্চাটার কোনো মেন্টাল ট্রমা আছে কিনা, বা কোনো কারণে কি কারণে সে কথাটা না বলে বাবা মাকে বোঝানোর চেষ্টা করতেছে যে আমার কথা আসতেছে না, আমি স্কুলে যাব না, সেটা অবশ্য অন্য একটা ডিপার্টমেন্টের কাজ। তাদেরকে অবশ্যই সেক্ষেত্রে মানসিক, তার বাচ্চার মানসিক কন্ডিশনটা কাউন্সিলিং এর প্রয়োজন আছে। সাইকিয়াট্রি বা সাইকোলজি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে তাদের কাউন্সিলিং এবং তাদের কি কজ, কেন তারা এরকম করতেছে সেটা বের করার প্রয়োজন আছে। তো অ্যাফোনিয়া অনেক রোগীদের হয়, বাচ্চাদের বিশেষ করে এরকম। স্যার, আমরা আমাদের আয়োজনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে একটু দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ জানতে চাইবো যে এই যে যারা ওভার ইউজ করছেন ভয়েসকে, যেমন টিচার বা স্টুডেন্টস অথবা সিঙ্গার যারা আছেন, পলিটিশিয়ান যারা আছেন, তারা নিজেদের ভয়েসকে সুরক্ষিত রাখতে কি করতে পারেন? আমি একবার বলেছিলাম আপনাকে, হয়তো দর্শকও খেয়াল করছেন, যে আমরা বলি যে কিছু জিনিস আপনি করবেন, কিছু জিনিস করবেন না। এই জিনিসগুলো আমাদের সবার জন্য তো প্রয়োজনই, টিচারদের জন্য অতিরিক্ত কিছু পয়েন্ট সেগুলো আমরা বলেছি। স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা বলি, পার্টিকুলারলি মাদ্রাসা স্টুডেন্ট যেটা হেফজো পড়ে যারা, তাদের ক্ষেত্রে দেখা যায় টিচাররা, যদি কোনো মাদ্রাসার টিচার বা স্টুডেন্টরা আমাদের সাথে থেকে থাকেন, তারা খুবই খেয়াল করবেন জিনিসটা। স্টুডেন্টদেরকে বলা হয় তুমি জোরে জোরে পড়ো, একসাথে হয়তো 20-25 জন স্টুডেন্ট পড়তেছে। এখন ওই নয়েজটাকে, জোরে জোরে পড়ার নয়েজটাকে ওভারকাম করার জন্য কম্পিট করে আরেকজন আরো বেশি জোরে পড়তেছে, এরপর আরেকজন আরো বেশি জোরে পড়তেছে। এখন যে রিলেটিভলি কম জোরে পড়তেছে, টিচার হয়তো তাকে বলতেছে তুমি আরো জোরে পড়ো, নাইলে তাকে হয়তো বকা দিতেছে অথবা তাকে কোনোভাবে করতেছে, বলতেছে যে তুমি জোরে পড়তেছো না কেন। তো এগুলো করতে গিয়ে ওরা কম্পিটিশন করে একজন আরেকজনকে আরো জোরে পড়ে, যেটা ভয়েসের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং আমাদের কাছে সবাইকে সতর্ক হতে হবে, আমাদের কাছে প্রতিনিয়তই মাদ্রাসা স্টুডেন্টরা এসে থাকেন যে গলার স্বর বসে যাচ্ছে, অনেকে দেখা যাচ্ছে সে আর তার টিচিং, তার এডুকেশনটা কন্টিনিউ করতে পারতেছেন, এমন হয়ে যায়। তখন আমরা তাদেরকে বলি এবং তাদেরকে কিছু অ্যাডভাইস লিখিত দিয়ে দিই। স্যার, যেগুলো আপনি অলরেডি বলেছেন যে এই কাজগুলো করতে হবে, আমরা স্যার আয়োজনের একেবারে শেষে চলে এসেছি, খুব সংক্ষেপে শুধু একটু পরামর্শ জানবো। সেটা হলো যেটা আমরা বলছি যে কখনোই শাউট করে কথা বলা যাবে না, স্বাভাবিক স্বরে কথা বলবেন, হুইসপার করেও কথা বলবেন না। তারপরে হলো যে আমরা বলছি যে স্মোকিং, যে কোনো ধরনের তামাক, ইভেন পান সুপারি, পান চর্দা, পান মশলা এগুলোও খাবেন না, ভাজা পোড়া ঝাল কম খাবেন, রাতে ভরা পেটে ঘুমাবেন না, লেট নাইট ডিনার করবেন না। তারপরে আমরা বলেছি যে যদি কারো অ্যাসিডিটি থেকে থাকে, এগুলো অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট চিকিৎসার সাথে যোগাযোগ করে নিতে হবে। ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি সবাই উপকৃত হয়েছেন। পরবর্তী আয়োজনে যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24 এর সাথেই থাকুন।